দেখছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। রাজনৈতিক ব্যক্তিত্বরা, রাজনৈতিক দলগুলো তারা ভোট কেন্দ্রিক যে ধরনের হামলা বা হিংসার ঘটনা ঘটে তা নিয়ে যাবতীয় তাদের ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু বাস্তব ছবিটা এটাই যে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যে কোনো ধরনের হিংসার ঘটনা ঘটুক না কেন, ভোটকে নিয়ে যে হিংসা তা এই বর্তমান সময় দাঁড়িয়ে সত্যি খুব কমে গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। পশ্চিমবঙ্গে কেন হয় তা নিয়ে বারবার প্রশ্ন ওঠে, কিন্তু যদি এই কথাটা আমি বলি, আমি নিজে একজন এই বঙ্গের বাসিন্দা হয়েও এটা বলতে আমার খুব লজ্জা লাগে যে রাজনৈতিক এ ধরনের হিংসার ঘটনা কেন বারবার ভোট আসলেই হয়। এটা রাজনৈতিক দলগুলো পাসিং না বল বামেরা এবং তৃণমূল করতেই পারে। বাস্তব ছবিটা যদি একটুখানি দেখাই আপনাদের গ্রাফিক্যালি, একের পর এক নির্বাচনের সময় যে ধরনের হিংসার ঘটনা ঘটেছে আমরা যদি দেখি 2003 সাল থেকে যদি দেখি, সেক্ষেত্রে মাফ করবেন এর পাশাপাশি আমরা জেলাভিত্তিক দেখি 2008 সাল থেকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ডোমকলে সেখানে মৃত্যু হয়েছিল 8 জনের, মুর্শিদাবাদে। এরই পাশাপাশি আপনারা যদি দেখেন 2016-তে সেখানে বিধানসভা নির্বাচনে 1 জনের মৃত্যু হয়েছিল। 2017-তে আমরা যদি দেখি পুরো ভোটে ইভিএম লুটের ঘটনা ঘটেছিল, যা বর্তমান সময় দাঁড়িয়ে অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। 2019 সালের লোকসভা ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল 3 জনের। ডোমকল ছাড়াও হরিহরপাড়া, রানীনগর, সুতি, কান্দি, বড়োয়া প্রতি নির্বাচনে ঘিরে কিন্তু সংঘর্ষ হয়েছে, বোমাবাজির ঘটনা হয়েছে। রাজনৈতিক দলগুলি তা অস্বীকার করতে পারে না। দক্ষিণ 24 পরগনা অত্যন্ত স্পর্শকাতর পঞ্চায়েত নির্বাচনে কুলতলিতে 2018 সালে 2 জনের মৃত্যু হয়েছিল। 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে বাসন্তীতে 4 জনের মৃত্যু হয়েছিল। প্রতি নির্বাচনে বাসন্তী, জয়নগর, ক্যানিং, ভাঙড়ে সেখানে বোমাবাজির ঘটনা ঘটে, মারামারি হয়, গুলি চলে। বীরভূম, যে বীরভূম সবসময় বর্তমান সময় দাঁড়িয়ে খবরে থাকে বিশেষ করে এই ধরনের ঘটনার জন্য, 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে সিউড়িতে গুলি, 1 জনের মৃত্যু। 2018 সালে নানুরে সেখানে 1 জন খুন হয়েছিলেন। 2014-তে রাজনৈতিক হিংসা, ইলামবাজার সেখানে 5 জনের মৃত্যু হয়েছিল। নানুর, ইলামবাজার, লাভপুর, নলহাটি, মুরারই, খয়রাসল প্রতিটি নাম আপনারা যখন আপনাদের কানে বাজে তখন তার পেছনে এই রাজনৈতিক হিংসা। আপনারা অস্বীকার যদি করতে পারেন তাহলে হোয়াট বেঙ্গল থিংস টুডেতে এখানে বসে চ্যালেঞ্জ দিচ্ছি যে পশ্চিমবঙ্গের এই সব জায়গাতে যারা থাকেন ডেফিনেটলি সেখানে তারা এইগুলো শুনলে তাদেরও লজ্জা লাগে যে পশ্চিমবঙ্গের ছবিটা এমন নয়, কিন্তু ভোট এলে কেন এটা হয়, এটা প্রশ্ন আমাদের এই সেগমেন্ট আপনাদের জন্য। যারা আপনারা আমাদের প্রশ্ন তুলে দেন তাদের প্রশ্ন নেব এই সেগমেন্টে। ফেসবুক থেকে আসা প্রশ্ন আমরা নিই আপনাদের জন্য। এই গোটা বিষয়টি নিয়ে বিজেপির কি বক্তব্য? দিলীপ ঘোষ তিনি বললেন তারা সেন্ট্রাল যে কমিশন, নির্বাচন কমিশন অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনে তারা এই বিষয়টি জানিয়েছিলেন, নির্বাচন কমিশন তারা বিষয়টিকে মান্যতা দিয়েছেন, সে কারণে এই 8 দফা তাদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বক্তব্য যেটা বলছেন সৌগত রায়, টোটালটাই মিথ্যে কথা বলছে এই মুহূর্তে বিজেপি। দুজনেরই বক্তব্য শোনাব। সুবিধা ভোটের দফা নিয়ে হয় না, অসুবিধা কম হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছিলাম বেশি দফায় ভোট করুন, যাতে সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক করা যায়, লোক নিশ্চিন্তে বাড়ি থেকে বেরিয়ে ভোট করতে পারে। সেটাই করেছেন ওনারা, কারণ লোকসভার ভোটের যে হিসাব সেটা আমরা দেখেছেন কেবল পশ্চিমবাংলায় গণ্ডগোল হয়েছে, অন্য রাজ্যে কোথাও হয়নি। তো সেই জন্য পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ব্যাপার একটা, এখানে রাজনৈতিক হিংসা, আমার মনে হয় সব কিছু বিচার করে তারা এরকম ডিসিশন নিয়েছে। রাজনৈতিক হিংসাটা হচ্ছে বিজেপির মিথ্যা প্রচারের একটা অংশ। এটা দুঃখের যে নির্বাচন কমিশন বিজেপি সেই ন্যারেটিভটাকে গ্রহণ করে 8 দফায় নির্বাচন করছে, অ্যাজ ই পশ্চিমবাংলায় ভিয়েতনামের মতো কোনো যুদ্ধ চলছে। কোথাও হয়তো তৃণমূল কংগ্রেসের জন্য এই বক্তব্যটা একটু কঠিন হয়ে যায়, কারণ তৃণমূল যেহেতু এ রাজ্যে ক্ষমতায় রয়েছে, অন্য রাজ্যে ক্ষমতায় থাকলে সেক্ষেত্রে হয়তো তাদের পক্ষে ট্যালি করা সুবিধে হতো যে অন্য রাজ্য বা এই রাজ্যের মধ্যে ফারাকটা কোথায়। আমরা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে আলাদাভাবে দোষী বলতে চাই না, কিন্তু বাস্তব ছবিটা কোন সরকারের আমলে হচ্ছে সেটা তুলে ধরেছি। এই মুহূর্তে সাধারণ মানুষ যে প্রশ্নটা করছেন যে এই খেলা হবে স্লোগান শুনে কি মনে হচ্ছে না যে মানুষ ভয় পাচ্ছেন? আমি এই প্রশ্নটি নেব, বৈশানব চট্টোপাধ্যায় আপনার কাছে আসবো, কি বলবেন আপনি? খেলা হবে একটা প্রতিযোগিতার ব্যাপার, একটা খেলা, যে কোনো খেলা একটা প্রতিযোগিতা থাকে, এখানে একটা প্রতিযোগিতার ব্যাপার। মানে কোনটা খেলা হবে? এটাই কোনটা খেলা হবে একটু যদি ব্যাখ্যা করেন দাদা। নির্বাচনে প্রতিযোগিতা হবে, কে বেশি ভোট পায়, কে কম ভোট পায়। একটা খেলা মানে তো একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা। আমরা এটাকে প্রতিযোগিতা, রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা সর্বোচ্চ আসন পাই, আমরা প্রতিযোগিতা হিসাবে দেখাই। আর বিজেপির এই
মিথ্যে কথা বলার একটা আমি দেখাচ্ছি। মুর্শিদাবাদে 2019 সালে এক পরিবারের 3 জন সদস্য মারা গেছিল। ওরা বলেছিল যে ওরা নাকি আরএসএস এর সঙ্গে যুক্ত ছিল, বিজেপিতে বলেছিল। পরবর্তীকালে সেই সদস্য বাড়ির পরিবারের লোকেরা বললো আমাদের বাড়ির কেউ কোনোদিন আরএসএস এর সঙ্গে যুক্ত নেই। না বৈষ্ণব দা, আমার প্রশ্ন সেটা নয়, মিথ্যাচার করে প্রশ্ন সেটা নয় বৈষ্ণব দা। আমি বলছে- আবার একটা বলছি, আপনারা পাসিং দ্য বল খেলছেন। নয় আপনি বলছেন বিজেপি করেছে, বিজেপি বলছে আপনারা করেছে, বামেরা বলছে আপনারা করেছেন। আপনারা যদি একটুখানি নির্দিষ্টভাবে ভেবে দেখেন কোথাও কি এটা বঙ্গরাজ্যে যেটা হচ্ছে, আপনি 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 একটি আপনি অনেক দিনের দীর্ঘদিনের রাজনীতিবিদ, কোথায় বলুন তো? আমরা দেখেছি গুজরাট নিয়ে আপনারা অনেক কিছু বলেন, এটা বলতে সত্যি আমার লজ্জা করছে এখানে বসে। গুজরাটে ভোট নিয়ে একটাও হিংসা হয়নি লাস্ট ইলেকশনে। আপনারা দেখেছেন কর্ণাটকে সেখানে ঘোড়া কেনা বেচা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের প্রাণ যায়নি। আমরা দেখেছি যে বিহার ইলেকশন কদিন আগে হয়ে গেছে, সেখানেও কিন্তু প্রাণ ঝরেনি। আজকে প্রশ্নটা এখানেই, রাজনৈতিক দলগুলো কি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন শুধু পাসিং দা বল খেলে? আমি একটা মাননীয় সঞ্চালক আপনাকে প্রশ্ন করছি, আপনি সিপিএম এর আমলে নির্বাচনগুলির সঙ্গে অস্বীকার করছি না, যে ঘটনা ঘটেছে এখন সেগুলো হয় না, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ঘর জ্বালিয়ে দেওয়া, আচ্ছা আমি এই প্রশ্নটা গেলে নিয়ে যাই একটু। আপনি যে বলছেন না, আপনি কেন উন্নাও তুলছেন না? একজন বিধায়ক আপনি সিম্পল কথা বলছি বৈষ্ণব চট্টোপাধ্যায়, আমি একটা ছোট্ট কথা বৈষ্ণব একটা কথা বলবো। আমি কোথাও তো বোঝাতে হয়তো আপনাকে ভুল করছি, আমি হয়তো বোঝাতে পারিনি। আমি এটা কোথাও বলছি না যে পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কোনো হিংসার ঘটনা ঘটেনি, এটা আমি বলিনি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের ঘটনা ঘটে। শুধু একটা জিনিস পয়েন্ট নোট করুন, আমি বলতে চেয়েছি ভোট এলেই পশ্চিমবঙ্গে যে ধরনের হিংসার ঘটনা ঘটে সেটা ভারতবর্ষের আর কোথাও বর্তমানে ঘটে না। এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে। আমি আসবো এই নিয়ে, সিপিআইএম এর কাছে আসবো। সিপিআইএম এর আমলে যে ঘটনা ঘটেছে সেটা এখন অনেকটা কম। বৈষ্ণব চট্টোপাধ্যায় বলছেন অনেকটা চেঞ্জ করে দিয়েছেন। তন্ময় ভট্টাচার্য, কুণাল, যে কোনো একটা আলোচনাকে পাসিং দা বল এই শব্দবন্ধ ব্যবহারটা ঠিক না। কথা হচ্ছে এটা যে নিশ্চিতভাবেই পশ্চিমবাংলায় হিংসার ঘটনা বেশি। এর সঙ্গে যে তথ্যটা বলা দরকার সেটা হচ্ছে এমনকি বাম আমলে মোট যত খুন হয়েছে তাতে কোন রাজনৈতিক দলের কত কর্মী খুন হয়েছে। ঠিক যদি দেখা যায় যে বামপন্থীরাই বেশি খুন হয়েছে, তাহলে এটা বলা যায় যে বামপন্থীদেরকে আক্রমণ করা হয়েছে। যদি দেখা যায় তৃণমূল বেশি খুন হয়েছে, তাহলে বলা যেতে পারে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। প্রত্যেকটা নির্বাচনে দেখা যাবে যে মানুষ খুন হয়েছেন। না তন্ময় দা, আমার এখানে একটা প্রশ্ন আছে আপনার কাছে। ভোট এলেই যারা মুখে গামছা বেঁধে ঘুরে বেড়ান, হাতে বন্দুক নিয়ে, ওরা কোন দলের মানুষ? আপনাদের, না তৃণমূলের, না বিজেপির, কাদের? আপনি তো দেখলেন 2019 সালের লোকসভায় লাইভ টেলিভিশনে দেখানো হলো মুখে গামছা বেঁধে ইভিএম মেশিনের পেছনে দাঁড়িয়ে আছে, যে আসছে তার হাতে কালির দাগ দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সেই ভদ্রলোক ইভিএম এর বোতামটা টিপে দিচ্ছেন। 2018 পঞ্চায়েতে 96 জন খুন হয়েছে। এটা খেয়ালে রাখবেন, 34% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ওই আসনগুলোয় প্রতিদ্বন্দ্বিতা হলে 96টা গিয়ে 196 হয়ে দাঁড়াতো। ফলে সমস্ত কিছুকে বিচার বিশ্লেষণ করতে হবে একটা যুক্তিগ্রাহ্য তথ্যভিত্তিক পদ্ধতিতে। আমি একবারও কথা অস্বীকার করিনি যে পশ্চিমবাংলার রাজনৈতিক সন্ত্রাস নেই বা আমাদের সময় ছিল না, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সন্ত্রাসের বলি সবচাইতে বেশি আমরাই হয়েছি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা একসময় রিগিং করতেন এবং সেই রিগিং এ অভিযোগ করছেন বৈষ্ণব চট্টোপাধ্যায়, রবীন্দ্রদেবের নাম বদলে গেছেন। মানে আমি এই প্রসঙ্গটা তুলতে চাই না, কিন্তু রিগিং নিয়ে আপনাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল এবং তৃণমূল সেটাই আবার তুলছে। না না, ঠিকই তো, অভিযোগ তো উঠেছিল বটে, এবং 2-4টে জায়গায় কিছু এক্সেস হয়েছিল, আমরা তো স্বীকারও করি। কিন্তু তৃণমূল কংগ্রেস কি স্বীকার করে যে তৃণমূল কংগ্রেস জঙ্গলমহলের কোথাও ভোট করতে দেয়নি? তৃণমূল কংগ্রেস ডায়মন্ড সবার একটা বুথেও ভোট করতে দেয়নি। আমাদের সময় কোনো রকম কেউ দেখাতে পারবে না। আমি তো বলছি পার্ট নাম্বার দিয়ে বলুক, আমাদের সিরিয়াল নাম্বার দিয়ে বলুক। আমাদের সময় তো সিরিজ বেরিয়েছিল, কাগজে সিরিজ বেরিয়েছিল, পার্ট নাম্বার দিয়ে, বুথ নাম্বার দিয়ে, যে মৃত ভোটার, লেফট ভোটারদের ভোট সিপিএম সাইডে ছিল। আমি বিষয়টার কাছে আসবো। তৃণমূল সিপিএম করেছিল, সিপিআইএম আসছে। সিরিজ বেরিয়েছিল।
উনি চিৎকার তন্ময় দা আসছি। রিভিউ করবেন, আবার চিৎকারও করবেন। আসবো তন্ময় দা, আমি একটুখানি এই মুহূর্তে ফেসবুক থেকে উঠে আসা আমাদের দ্বিতীয় বন্ধুর প্রশ্নটা নিয়ে তন্ময় দা আসছি আপনার কাছে। আমি জানি এই বিষয়গুলোতে আপনারা খুব উত্তেজিত হয়ে পড়েন, কারণ স্বাভাবিক রাজনৈতিকভাবে আপনারা এগুলো ডিল করেন, কিন্তু আমরাও খুব শান্ত শিষ্টভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। আসছি বৈশান্ত দা, আসছি। 8 দফায় ভোট হলেও ভোট কি শেষ পর্যন্ত শান্তিতে হবে? খুব সামান্য একটা প্রশ্ন। আপনারা উত্তেজিত হচ্ছেন এই মুহূর্তে টেলিভিশনে বসে, যে মানুষটি ঘরে বসে এই অনুষ্ঠানটি দেখছেন তিনি প্রশ্ন করছেন আমি কি ভোট দিতে যেতে পারবো? হন আপনি তৃণমূল কংগ্রেস, হন আপনি বিজেপি, হন আপনি কংগ্রেস বা যে কোনো রাজনৈতিক দল, সিপিআইএম, মানুষ কিন্তু ভোট দেয়। তো আজকে এই প্রশ্নটা যখন উঠছে, আমি বিজেপির কাছে যাব, মানুষ জিজ্ঞেস করছে যে ভোট দিতে পারবো, 8 দফায় তো হচ্ছে, কিন্তু আমরা কি ভোট দিতে পারবো? কি বলবেন? দেখুন, রাজনৈতিক দলগুলো নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, ভোটে জেতার জন্য তারা তাদের নীতি বিসর্জন দিয়ে, তারা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে নানানভাবে প্রতিবেশী রাষ্ট্র থেকে ভোটার বানানো হলো। 19-এর লোকসভা নির্বাচনের পরে 3টে ভোটার লিস্ট বাড়লো। একটা পার্টিকুলার কমিউনিটির ভোটার সেখানে দেখবেন ভোটারের পার্সেন্টেজ কি বেড়ে গেছে। তারা ভোটার রেশন কার্ড দিয়ে, সেটা সিপিএমও করেছে, সিপিএম করেছে, আর তৃণমূল হলো তাদের যোগ্য উত্তরসূরি। এই করে আমাদের যে ডেমোগ্রাফিক চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র ভোটের ক্ষমতা রাখার জন্য। এবং এই ভোটারগুলো ভোটের সময় তারা গুন্ডা, তারা বোম, তারা বন্দুক, তারা মুখে কাপড় বেঁধে ভোট দেওয়া, অর্চনাদি, আমার একটা খুব সহজ প্রশ্ন। তৃণমূল কংগ্রেস বলতে আপনারা কি বোঝেন? তৃণমূল কংগ্রেস বলতে আপনাদের কাছে কি শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়? আমি একটা খুব সহজ প্রশ্ন করছি, তৃণমূল কংগ্রেস বলতে কি আপনাদের কাছে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়? অর্চনাদি শুনতে পাচ্ছেন? অর্চনাদি শুনতে পাচ্ছেন আমার প্রশ্নটা? অর্চনাদি, আপনার আমার আওয়াজটা পৌঁছচ্ছে আপনার কাছে? আমার প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেস বলতে কি আপনাদের কাছে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়? না, নিশ্চয়ই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়েরা, ভাইপো, তার দল, মানে শুভেন্দু অধিকারী, মুকুল রায়, বাদবাকি যারা বিজেপিতে গেছেন তারা তৃণমূল কংগ্রেস ছিলেন না। তারা তো পরিবর্তন এনেছিলেন, তৃণমূল দলে প্রথম দিক থেকে ছিল। এক্ষেত্রে প্রশ্নটা উঠে যায় অর্চনাদি, প্রশ্নটা এখানেই ওঠে, সাধারণ মানুষ এখানেই প্রশ্নটা করে। তারা প্রশ্ন করছেন যে তৃণমূলের বিরুদ্ধে আপনারা তোপ দাগছেন, তৃণমূল ভালো কি খারাপ মানুষ ডিসাইড করবে, সিপিআইএম ভালো কি খারাপ মানুষ ডিসাইড করবে, আপনারা ভালো কি খারাপ মানুষ ডিসাইড করবে। কিন্তু আপনারা যাদের বিরুদ্ধে তোপ দাগেন সেই নেতারা বর্তমানে আপনারা সোনার বাংলার কথা বলছেন। তো মানুষ কিভাবে বুঝবে যে কোন বা কারা সোনার বাংলা আনবে? আমি আসবো এই মুহূর্তে কংগ্রেসের কাছে, কিন্তু তার আগে এই সেগমেন্ট আমি শেষ করছি। আমাদের এই প্রশ্নটি করেছিলেন প্রতাপ চট্টোপাধ্যায়। ধন্যবাদ প্রতাপবাবু আপনাকে প্রশ্ন করার জন্য। ভেরি ইন্টারেস্টিং। আসছি আপনার কাছে, আমি সেগমেন্টটাকে শেষ করে নিই, পরের সেগমেন্টে আপনাদের জন্য ওপেন টু অল বলার সুযোগ দিচ্ছি। ইন্টারেস্টিং, আমি খুব বেশি সময় নেব না। প্রথম প্রশ্ন হচ্ছে, উন্নয়ন যখন ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে তখন খেলার মর্মার্থ আমরা বুঝে যাই যে খেলাটা কি হবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যদি সিপিআইএমের, তোমার দ্বিতীয় ক্ষেত্রের সিপিআইএম বা লেফট ফ্রন্টের যদি ব্যাপক রকম সন্ত্রাসের রাজত্ব থাকে, মানুষ রায়ের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই ক্ষমতার বদল হতে পারে, সুতরাং সেটা সম্পূর্ণভাবে প্রমাণিত গণতান্ত্রিক একটা পদ্ধতি আছে। কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য কারা দায়ী? এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বিচার্য বিষয় হয়, সাধারণ মানুষের কথা যখন বলছো, প্রথম প্রশ্নটা আসছে, তৃণমূল কংগ্রেস একটা ভঙ্গুর প্রশাসনিক দল, প্রশাসনকে ব্যবহার না করলে তাদের পক্ষে জেতা সম্ভব না, বারবার এটা প্রমাণিত সত্য। কিন্তু যে সোনার বাংলার শব্দবন্ধ দিয়ে যারা পশ্চিমবাংলার মানুষকে মুখরিত করবার চেষ্টা করছেন, তারা কারা? তাদের 90% সেই তৃণমূল যারা সোনার বাংলার তখনকার স্বপ্ন দেখিয়েছেন, আজকে হঠাৎ ঝান্ডা বদল করে তাদের নতুন সোনার বাংলা। আমরা জানি না সোনার পাথর বাটি কিনা। আসবো, সোনার বাংলা তৈরি হবে কিনা সেটা অন্য বিষয়, সেটা রাজনৈতিক স্লোগান বা থাকতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব রাজনৈতিক স্লোগান আছে, রাজনৈতিক দলগুলো সেটা করবে, আপনারাও করেন। আমি যদি একটুখানি আসি এই বিষয় নিয়ে, যে এই গোটা বিষয়টি নির্বাচন কমিশন ঠিক কিভাবে দেখছে। সুনীল অরোরা তিনি গতকাল যে সাংবাদিক বৈঠক করেছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি বলছেন যে তাদের এবারের ভোটকে কেন্দ্র করে চিন্তাভাবনা অন্যরকম। তারা একটা টিম তৈরি করছেন, পর্যবেক্ষক টিম, যারা এই গোটা বিষয়টিকে ভোটের দিনগুলো দেখবেন। আগে কি বলেছেন শুনবো। All critical vulnerable polling stations have already been identified and adequate numbers of CAPF will be deployed in such critical booths. Wherever we go, we are told that the state administration, and this is uniformly said by the local representatives, that the state police, they do their own bit and they do not let the CPF go to the critical stations, etc. Now, there will be a
comprising of CEO, State Police Nodal Officer, and State CAPF Coordinator to jointly work out the election security plan and ensure randomization of the security personnel. অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি, তিনি সবসময় নির্বাচনের দিনগুলো বিশেষ করে নজরে থাকেন এবং গতবার আমরা সেটা দেখেছি। অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে যা হয়েছে বাম আমলে হয়েছে। কি বলেছেন শুনবো। আজ পর্যন্ত 19-তে কোনো মার্ডার হয়নি, 16-তে কোনো মার্ডার হয়নি, 16-তে কোনো হিংসা ঘটনা ঘটে নাই, 11-তে ঘটে নাই, 19-এ ঘটে নাই, 14-ই ঘটে নাই, তো কবে ঘটলো? যা ঘটেছে বামপন্থী আমলে ঘটেছে। এরই পাশাপাশি আমরা একটুখানি মুকুল রায়ের বক্তব্য শুনবো। মুকুল রায় বলছেন যে তারা এই নিয়ে কিছু বলতে চান না, কমিশনে যাব, এবং কমিশন ইতিমধ্যে তারা গিয়েও ছিলেন। তারা বলছেন যে যা হবে কমিশনকে বলবো, আমরা আলাদা করে কিছু করতে রাজি নই। কি বলছেন? পেশি শক্তি আমাদের উপর হাঙ্গামা হচ্ছে, এটা নিয়ে আমরা চুনাও আয়োগের কাছেই যাব। ভারতীয় জনতা পার্টি পাল্টা আক্রমণে বিশ্বাস করে না। কংগ্রেসের কি বক্তব্য? মনোজ চক্রবর্তী কি বলছেন শোনাবো। খেউরের সঙ্গে হিংসা মিশ্রিত খেউর চলছে আর কি। হাম কিসি সে কম নেই। আরে এ কি? তাহলে মানুষ পাড়ায় পাড়ায় অশান্তি ছড়িয়ে গেলে আমার বাচ্চা ছেলেটার মনে কী রিয়াকশান হবে? আমার বাচ্চা বোনটার কী রিয়াকশান হবে? আমি 8 দফা নিয়ে একের পর এক যখন প্রশ্ন উঠে আসছে, আমি এই ব্যাপারটা নিয়ে বৈষ্ণব চট্টোপাধ্যায় আপনার কাছে আসবো। 8 দফা নিয়ে আপনারা বহু প্রশ্ন তুলছেন, বিরোধীরা হোক বা আপনারা হোক, সবাই তো 8 দফায় নির্বাচনে সামিল হবেন। আপনারা এই মুহূর্তে খেলা বলছেন, এটা নির্বাচনী খেলা হবে। তো আপনাদের 8 দফা নিয়ে সমস্যাটা কোথায়? ভোট হবে, আপনাদের ভোট দেবে মানুষ। হতে পারে যে হিংসা নিয়ে আপনাদের কোথাও একটা চাপে রাখার চেষ্টা হচ্ছে, আপনারা বলছেন, কিন্তু ভোটে তো আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। তাহলে না, তামিলনাড়ু কেরালাতে 1 দফা হবে, অসমে 3 দফায় হবে, আর আমাদের 8 দফা হবে। গতবারও তো 7 দফা হয়েছিল। দিল্লি থেকে সব নেতারা এসছিলেন, বড় বড় নেতারা এসছিলেন, আধা সামরিক বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল। সবাই দাবি করেছিলেন সূর্যকান্ত মিশ্র নাকি এসে গেছে চিফ মিনিস্টার হয়ে। তারপরে তো আমরা জিতেছিলাম মানুষের রায়, 211টা সিট পেয়েছি। এবারেও নির্বাচন কমিশনারকে ব্যবহার করছেন ভারতীয় জনতা পার্টি। তারা পেছন থেকে কলকাঠি নাড়ছেন, ভাবছেন এখানে কিন্তু লাভ হবে না। আচ্ছা, 365 দিন আমরা মানুষের সঙ্গে থাকি, দুয়ারে সরকার। তার মানে এটাই আমার প্রশ্ন যে আপনারা যদি স্বাস্থ্যসাথী থেকে শুরু করে দুয়ারে সরকার এত প্রকল্প যদি আপনাদের এসে থাকে, তাহলে আপনাদের নির্বাচন 8 দফায় হোক কি 1 দফা, সেটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়, তাই তো? স্ট্যাটিউটারি বডি যদি, আমি একজন লয়ার হিসাবে বলবো, স্ট্যাটিউটারি বডি যদি বা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যদি একটা পার্সিয়ালি একটা লোককে এক চোখে দেখে, তাহলে তার নিরপেক্ষতা নিয়ে চ্যালেঞ্জ হয়ে যায়। আমি বিজেপির কাছে আসবো একটুখানি। এক্ষেত্রে প্রশ্নটা যেটা বৈষ্ণব চট্টোপাধ্যায় উঠিয়েছেন, আমি এই প্রশ্নটা করতে চাইছিলাম যে কোভিড যদি ফ্যাক্টর হয়, তাহলে 234-এ কেন ফ্যাক্টর হলো না? কোভিডটা কি সত্যি কোনো ফ্যাক্টর? কিভাবে দেখছেন আপনি? দেখুন, কোভিডে আমরা অনেকটা সামলে এসেছি, কিন্তু কোভিডে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং একটা ফ্যাক্টর, ন্যাচারালি সেখানে একটু বেশি ছাড় দিতে হয়, কিন্তু তার মানে এই নয় যে কোভিডের কারণে, শুধুমাত্র কোভিডের কারণে ভোটার এই যে 8 দফা ভোট এগুলো হচ্ছে, একেবারেই নয়। বাংলার প্রতিটা ভোটে যে হিংসা, যে মৃত্যু এবং মানুষের ওপরে যে টেররিজম চলে পরিবেশ, সেটাকে মোকাবেলা করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ডিসিশন নিয়েছে। সুতরাং 8 দফা কেন, 80 দফায়ও যদি হয়, কারো কি কোনো সমস্যা আছে ভোট দিতে? আমি আসবো তন্ময় ভট্টাচার্যের কাছে আসছি। আপনি বিজেপির পক্ষ থেকে যেটা বলছেন, একেবারে বিজেপির অভিযোগ, অর্চনা দি বলছেন যে স্বাভাবিক, এটা সম্পূর্ণটাই ল অ্যান্ড অর্ডার ফ্যাক্টর, এটা তাদের মত। আমি তন্ময়বাবু যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা জাভেদ শামীমকে আমরা দেখলাম যে কিছুদিন আগেই রাজ্য প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই দায়িত্ব দিয়েছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। আপনারা কিভাবে দেখেন বিষয়টিকে? না, আপনি আপনার ইচ্ছে মতো যাকে যেমন খুশি প্রশ্ন করবেন না, তার উত্তর দিতে হবে না। একদমই না, আপনি বলুন আপনার উত্তর। আপনি নিশ্চয়ই, আমি আপনার উত্তর শুনতে রাজি। আমি আমার কথা বলবো। অর্চনা দেবী একটু আগে বলেছেন যে সিপিএম এর যোগ্য উত্তরসূরি তৃণমূল। অর্চনা দেবীর মনে আছে তো, তৃণমূলের হাত ধরে বিজেপি বাংলায় এসেছিল প্রথম 1998 সালে, তৃণমূলের হাত ধরে 1999 সালে এসেছিল। তৃণমূলের সুপ্রিমো দুবার বিজেপির সরকারের রেলমন্ত্রী ছিলেন। অর্চনা দেবী জানেন তো এগুলো। তৃণমূলের আমলে আরএসএস এর শিবির বাংলায় 700 থেকে বেড়ে 12,000 হয়েছে। অর্চনা দেবীর কাছে তথ্য আছে তো।
মমতা ব্যানার্জি কাঁচরাপাড়ায় যে রেলের ওয়াগন তৈরির কারখানা করবেন বলে যে জমিকে চিহ্নিত করেছিলেন, সেই জমিতে এখন আরএসএস এর শিবির চলে। অর্চনা দেবী জানেন তো? উত্তরটা নিয়ে নি সংক্ষেপে, কিছুই জানেন খুব না। কম। তৃণমূল হচ্ছে সিপিএম এর যোগ্য উত্তর। আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি একসময় ভারতীয় জনতা পার্টির হাত ধরে তার রাজনৈতিক সূচনা করেছিলেন এবং তার প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় জনতা পার্টি। তারপরে তিনি তার মতো নিজের রাজনীতি করেছেন। তার মানে এই নয় যে আমি বলতে চেয়েছি তৃণমূল দল মুশকিলটা আসলে কোথায় হচ্ছে, আমি এটা আপনাদের দুজনকেই বলি, তন্ময়দা এবং অর্চনা দুজনকেই বলি, আমরা আসলে আপনারা যুযুধান, আপনারা ডেফিনেটলি একে অপরের বিরুদ্ধেই লড়ছেন কোথাও, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের আজকে যে বিষয়, সে বিষয়ে প্রশ্ন ছিল যে আপনারা রাজ্যের যে এই 8 দফা, সেক্ষেত্রে কোথাও কি মনে করেন যে কমিশনের ভূমিকায় হিংসা কমবে কিনা? এইটা থেকে আপনারা অন্যদিকে যাচ্ছেন, বুঝতে পারছি রাজনৈতিক যে একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগে চলে যান। আমি ওয়ান লাইনার দিয়ে শেষ করবো। আমি তন্ময়দা আপনার কাছেই যাচ্ছি, আপনার কি মনে হয় এই 8 দফার ফলে এই রাজ্যে হিংসা কোথাও কম হবে বা রাজনৈতিকভাবে যে অশান্তি হয় সেটা কম হবে? এই উত্তরটা একটু দেবেন তন্ময়দা। আর সেই জন্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে চিহ্নিত করছে না তন্ময়দা, আপনি মনে হয় আমার প্রশ্নটা শুনতে পাননি। চেষ্টা করছেন। বাংলার মানুষ কোনোদিন হিন্দু মুসলমানের না মানে প্লিজ আমি অন্যদিকে চলে যাব। আপনারা প্রথমত প্রত্যেকে নিজ নিজ লাইন বেছে নেন। ইটস ভেরি ডিফিকাল্ট, মানে এটা সত্যি মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে। আমার এই প্রশ্নটা সাধারণ প্রশ্ন, আমরা তো সাধারণ মানুষের প্রেক্ষিত থেকে প্রশ্নটা করতে চাইছিলাম, বিজেপির কাছে যাব না, উত্তরটা আমি নেব। অর্চনা দিয়ে আমরা অন্যদিকে যেতে চাইছি না, একদম সিম্পল প্রশ্ন। 8 দফায় কি নির্বাচন হলে সেক্ষেত্রে রাজ্যে কি শান্তির পরিবেশ থাকবে? সংক্ষেপে দেখুন, নির্বাচন কমিশন চেষ্টা করছে ইভিএম করে, যেখানে বুথগুলো সেন্সিটিভ সেখানে সিসিটিভি লাগিয়ে বা আমাদের সব রকম ভাবে মিনিমাইজ করতে ভোটের যে হিংসা পশ্চিমবঙ্গে ঘটে। থ্যাংক ইউ দূষণ চট্টোপাধ্যায়, ওয়ান লাইনার সিআরপি হবে কি হবে না বুঝতে পারছি না যে নির্বাচন কমিশনার একটা জেলাকে 3 বারে দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট চাইছে কেন, এখানে 8 দফায় চাইছে কেন, যেখানে অন্য জায়গায় 1 দফায় করতে পারছে এখানে, তাতেও কোনো অসুবিধা নেই, আমরা জিতবো। বুঝতে পেরেছি। কংগ্রেস এখানে একটি কথা পরিষ্কারভাবে বলে নিতে চাই, এই 8 দফা নির্বাচন কিন্তু আইন শৃঙ্খলার অবনতিকে ইন্ডিকেট করে, এটা ইঙ্গিতবাহী। কোভিডটা এটা বড় প্রশ্ন নয়, কিন্তু সমস্যার সমাধান হবে। আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কারভাবে বলেছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের ক্ষেত্রেও আমাদের ডাউট আছে। আমি কোথাও অনুষ্ঠানটা শেষ করতে, আইন শৃঙ্খলাটা প্রধান প্রশ্ন। ঠিক, আমি বারবার এটা বলছি। চন্দনবাবু, আমি আর একদম অনুষ্ঠানের শেষে আর এই চর্চা চাইছি না। না, থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে তন্ময় ভট্টাচার্য। তন্ময়দা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অর্চনাদি থ্যাংক ইউ সো মাচ, বৈষ্ণব চট্টোপাধ্যায় থ্যাংক ইউ সো মাচ, চন্দনবাবু। কিন্তু আমি যখন অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছিলাম, কোথাও একটা ভাবছিলাম যে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা নিজেদের মধ্যে আকচাকচি না করে কোথাও এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন যে সত্যি পশ্চিমবঙ্গের রাজনীতিতে 8 দফা কেন, 8 দফার ফলে কোথাও কি রাজ্যের মানুষ একটু নিরাপত্তা বোধ করবেন? বৈষম্য দ্বারা মানবে না সেটা অন্য কথা, তাদের রাজনৈতিকভাবে তাদের চিন্তাভাবনার জায়গাটা এখানে একমত হওয়ার নয়। কিন্তু রাজনীতিতে আমরা সবসময় চাই যে মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন। রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন আমাদের জন্য, আমাদের ভালোর জন্য। এখানেই শেষ করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে। কিন্তু যেতে যেতে আমরা কি ভাবি সেটা অবশ্যই আপনাদের দেখাবো। হোয়াট বেঙ্গল থিংস টুডে, TV9 বাংলা কিভাবে গোটা বিষয় নিয়ে দেখিয়ে শেষ করব। 8 দফায় ভোট, আগাম বাহিনী, বঙ্গযুদ্ধ হিংসামুক্ত রাখতে কড়া দাওয়াই নির্বাচন কমিশনের। কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে তেতে উঠেছে বাংলা। সংঘর্ষ, মারধর, ভাঙচুর, চেনা এই ছবির পরিবর্তন কবে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। হিংসা হানাহানি নিয়ে রাজনীতির ময়দানে তরজা হতেই পারে, কিন্তু কোনো কিছুর সঙ্গেই একটা প্রাণের তুলনা হয় না। ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, সেখানে কেন প্রাণহানি, রক্ত ঝরার আশঙ্কা? সাধারণ মানুষের মনের ভয় দূর করে আস্থা ফেরানোর কাজ প্রশাসনের। ভোটের তপ্ত আবহে সংযত এবং দায়িত্বশীল হতে হবে সব রাজনৈতিক দলকেও।